গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের মুর্শিদাবাদের দ্বিতীয় দিন। এখন বাজে ওই 9:30 মতো। আমরা দুজনেই ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোবো আমাদের আজকে সাইট সিনের জন্য। আমি খেয়েছি বাটার টোস্ট আর ও খেয়েছে লুচি তরকারি। বাঙালির সব থেকে যেটা একদম প্রিয় ব্রেকফাস্ট, লুচি তরকারি আর সাথে একটা গরম গরম রসগোল্লা। গুড মর্নিং। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা করে আমরা ঘুরছি এই কদিন ধরে। আমাদের কলকাতা থেকে মুর্শিদাবাদ আসার গল্প আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে এর আগের পর্বে, তাই এখনো যদি সেটি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসুন। আমি লিংক দিয়ে দেবো উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে। আমরা এসে পৌঁছালাম ডাক সিমেট্রিতে। দেখি ভেতরে যাই। আরে আমি দেখছি এখানে কাউকে দেখতেও পাচ্ছি না। না, তালা দেয়া নেই, এটা খোলা যায় সম্ভবত। চলুন ভেতরে যাওয়া যাক। তো রতনদা, কোথায় যাচ্ছি এখন আমরা? এখন জাহান খোসা কামান। আচ্ছা, জাহান খোসা কামান। কত দূর এখান থেকে মোটামুটি? এখান থেকে 16 কিলোমিটার। ও, কামান এই শব্দটা শুনলেই যেন আমাদের কি বলবো একটা আলাদাই অনুভূতি ফিল হয়। আর এখন আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে জাহান খোসা কামান। তো বেসিক্যালি এটা পুরনো আমাদের বাংলার হিস্ট্রির একটা অন্যতম গুরুত্বপূর্ণ কামান, যেটা আমাদের হিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ স্থান। পৌঁছালাম কাটরা মসজিদের সামনে। তো চলুন দেখি ভেতরটা আপনারা যাচ্ছি আমরা। তো এখানে হ্যাঁ, এখানে যেটা হলো মুর্শিদাবাদ ঘোরার জন্য, মানে আপনি এসে যতদিন থেকে ঘুরুন, 2 দিন হোক 3 দিন হোক, এটা 100 টাকা করে একটা চার্জ মতো বা ট্যাক্স মতো নেয়। 100 টাকাই পারে? না না, টোটাল মানে পার কার আর কি, ওদের এই হিসাবে হয় আর কি। চলুন ভেতরে যাচ্ছি। মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব। 1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে তৎকালীন মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তরিত করেন মুর্শিদ কুলি খাঁ। এরপর তার নিজের নামানুসারে নতুন রাজধানীর নাম দেন মুর্শিদাবাদ। কাটরা শব্দের অর্থ হলো বাজার। 1723 থেকে 1724 সালের মধ্যে মুর্শিদ কুলি খাঁ বাজারের মধ্যে এই মসজিদটি জামে মসজিদ হিসাবে তৈরি করেন। যেহেতু বাজারের মধ্যে তৈরি হয়েছিল তাই পরবর্তীকালে এর নাম হয়ে যায় কাটরা মসজিদ। মসজিদ প্রাঙ্গণটি কিন্তু আয়তনে বিশাল। একসাথে প্রায় 2000 মানুষ এখানে বসে নামাজ পড়তে পারতেন। আর নামাজ পড়ার সময় উপরে টাঙানো হতো চাঁদের শামিয়ানা।
এছাড়াও মসজিদটির চারিদিকে দেখা যায় অসংখ্য ছোট ছোট ঘর। শোনা যায় তখনকার দিনে যে সমস্ত মানুষ এখানে আসতেন ইসলামিক শিক্ষার জন্য, তারা ব্যবহার করতেন এইসব ঘরগুলি। মসজিদের মেন এন্ট্রি কিন্তু মসজিদটির ব্যাক সাইড দিয়ে। ফ্রন্ট সাইডে রয়েছে মুর্শিদ কুলি খায়ের সমাধি। তিনি তার রাজত্বকালের শেষ দিকে যে সমস্ত কাজকর্ম করেছিলেন তার অনুশোচনার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পরে তার সমাধিটি যেন মসজিদের সিঁড়ির নিচে তৈরি করা হয়। তাতে যে সমস্ত মানুষ এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন তাহলে তাদের পদধূলি তার সমাধির ওপর পড়বে। তখনকার দিনে মনে করা হতো এতে নাকি পুণ্য অর্জন হয়। আর এই দেখুন কিছু অসভ্য মানুষের কাজকর্ম, নিজেদের ঐতিহাসিক জিনিসপত্র এই যে খোদাই করে নষ্ট করেছে। এখানে নিজেদের প্রেমালাপ লিখে গেছে। কোনো মানে না, এইভাবে একটা সুন্দর জায়গাতে এইভাবে এইখানে নিজের নাম খোদাই করে গেলেই যে ভালোবাসা জন্ম জন্মান্তরে টিকে যাবে, এই ধারণা থেকে যে সমস্ত মহান ব্যক্তিত্বরা নিজেদের নাম খোদাই করে দিয়ে গেছে, S+R+P+D A+B, এগুলো যারাই করেছো যদি তারা ভিডিওটা দেখে থাকো তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ এগুলো করো না। যদি তোমাদের নিজেদের ভালোবাসার নাম খোদাই করে রাখতে হয় নিজের বাড়ির দেয়ালে করো, এই সব জায়গায় নয়। মানে এই পুরো ওয়ালটা মসজিদটি ঘুরে দেখার সময় তার বাইরের দিকের দেওয়ালে হঠাৎ করে চোখে পড়ে গেল সেখানে এখনো রয়ে গেছে বেশ কিছু ফার্সি শিলালিপির চিহ্ন। কিরে, কেমন লাগছে? এই জায়গাটা তো খুবই ভালো লাগলো। মানে আমার এমনি হিস্টোরিক জায়গা খুবই ভালো লাগে, হিস্টোরিক্যাল জায়গা, আর এইটা এত সুন্দর আর্কিটেকচারটা দেখে তো আরোই বেশি ভালো লাগলো। অসাধারণ। এই যতদূর মনে হয় 4টে এখানে এরকম গম্বুজ ছিল। এগুলো থেকে কি করতো, মানে বেসিক্যালি এগুলো থেকে মানে পাহাড়া ফাহাড়া দিত হয়তো। উঠতো কি করে এর ভেতরে? ভেতরে নিশ্চয়ই আছে সিঁড়ি। আর একটা কথা আপনাদেরকে, এখানে এসে আপনারা কিন্তু গাইডদের চক্করে পড়বেন না। এটা এখানে একটা বিশাল বড় স্ক্যাম চলছে। তো ওরা আপনাকে হিস্ট্রির নামে যে গল্প আপনাদেরকে শোনাবে তার মধ্যে কতটা সততা আছে সেই প্রশ্ন থেকেই যায়। আপনারা নিজেরা আসুন, নিজেরা ঘুরুন, নিজেরা এনজয় করুন। গাইডদেরকে নিয়ে তাদের চটকদার গল্প শুনে বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, ওনারা এক ধরনের বই বিক্রি করছে যেখানে হিস্ট্রিগুলো লেখা রয়েছে। সেই বইগুলো যদি প্রয়োজন বোধ করেন একটা বই আপনাদের সেক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে বার্গেনিং করে কিনবেন, কারণ ওরা ওই একটা পাতলা বইয়ের এমন একটা কস্ট চাইছে যে যেটা প্রচন্ড আননেসেসারি। তার মানে বইটা 20 টাকাতেও পাওয়া যাচ্ছে, আবার 100 টাকা 150 টাকাতেও পাওয়া যাচ্ছে। আপনারা যদি মনে করেন যে ওই বই একটা নিতে পারেন, কিন্তু আমরা সাজেস্ট করবো যে এই জায়গাটার জন্য গাইড নেওয়ার অ্যাটলিস্ট কোনো প্রয়োজন নেই। তো রতনদা আমাদেরকে বললেন যে এটা ফুটি মসজিদ বা ফুটি মসজিদ কিছু একটা আছে, তো বললো একবার দেখে আসতে। তো আমরা সেটাই যাচ্ছি এখন। কিন্তু বেশ ক্রিপি জায়গাটা। হ্যাঁ, মানে বেশ পুরনো, মানে এটা হালকা গা ছমছমে ব্যাপার রয়েছে, বেশ অন্ধকার ফন্ধকার। চলুন ভেতরে গিয়ে দেখাই আপনাদের। এই যে ফুটি মসজিদ বা ফুটি মসজিদ এর রাস্তা। ভাই, এত পুরনো জায়গায় সাপখোপ থাকবে না তো? থাকতেই পারে, কি যায় আসে, সাপ যদি দেখা যায় একটু বন্ধুত্ব করে নেবে। তবে তো ঢোকার জায়গা নেই রে। এটাই ঢোকার জায়গা। তুই উঠতে পারবি? চেষ্টা করলে পারবো। তুই ধর, আমি দেখি উঠতে পারি নাকি। কিন্তু আনকাজ এটা ধর ভেতরটা। হুম, দাঁড়া। তুই ওঠার চেষ্টা না করাই ভালো আমার মনে হয়। ভেতরটা দেখবো কি করে? হাত দে, হাত দে। সাবাস।
এই যে এই হচ্ছে ভেতরটা। আরো বেশি। আর এখানেও দেয়ালে অজস্র খোদাই করা শিল্পকলা দেখি, ভালোবাসার চিহ্ন রয়েছে। আর এটাও কনস্ট্রাকশনটা অনেকটা ওই কাটরা মসজিদের মতোই, পুরো পুরো ইটের। এখন আপনারা সামনে যে গেটটি দেখছেন এটি হলো ত্রিফলা গেট। এই ত্রিফলা গেটের মাঝের যে অংশটা দেখছেন, মাঝের যে গেটটা, এই গেটটা দিয়েই তখনকার দিনে নবাবরা যাতায়াত করতেন, এবং পাশে যে দুটো গেট রয়েছে এই দুটো গেট ছিল সাধারণ মানুষের যাতায়াতের জন্য। ত্রিফলা গেট থেকে বেরিয়ে সামনে কিছু দূর যাওয়ার পরেই আমরা এসে পৌঁছে গেলাম হাজারদুয়ারির সামনে। হাজারদুয়ারিতে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 25 টাকা পার পার্সন, আর এটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। সপ্তাহের ফ্রাইডে এটি বন্ধ থাকে সাধারণ টুরিস্টদের জন্য। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের আইকনিক টুরিস্ট প্লেস হাজারদুয়ারি প্যালেসের সামনে। এই হাজারদুয়ারি কনস্ট্রাক্ট করা হয়েছিল 1829 থেকে 1838 খ্রিস্টাব্দের মধ্যে। তো কনস্ট্রাক্ট করেছিলেন তৎকালীন বাংলার নবাব নাজি হুমায়ুন শাহ। তো এই তিনি বানিয়েছিলেন মূলত এটা দরবারের কাজকর্ম করার জন্য। তো পরে এটা ব্রিটিশদের হাই র্যাঙ্কিং অফিসারদের অফিসিয়াল কাজকর্মের জন্য এটা ব্যবহার করা হতো। তো এখানে হাজারদুয়ারির ব্যাপারে মানে মেন যে কথাটা, এখানে হাজারখানা দরজার কারণ হচ্ছে যাতে তৎকালীন সময়ে চোর ডাকাতরা ঢুকে এখানে কনফিউজ হয়ে যেত, সেই কারণেই নাকি এখানে হাজারখানা দরজা বানানো হয়েছিল। আর এই হাজারটা দরজার মধ্যে মোস্ট প্রবাবলি 100খানা দরজাই হয়তো ফেক। তো আর একটা কথা, ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়, তাই ভেতরটা আমরা দেখাতে পারছি না। তো আমরা এখন যাব ভেতরে, আর কেমন লাগলো মিউজিয়ামটা বেরিয়ে এসে জানাচ্ছি। মিউজিয়ামটা দেখে বেরোলাম। মিউজিয়ামের ভেতরে তো কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু ভেতরের মিউজিয়ামটাতে মানে পুরোনো দিনের প্রচুর কিছু দেখার রয়েছে। অনেকগুলো নিদর্শন রয়েছে ভেতরে, দুটো তলা রয়েছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। আর মোট 20টা হল রয়েছে, একটা দুটো হল বন্ধ রয়েছে, কিন্তু বাকি হলগুলোতে আপনি ঘুরে দেখতে পারবেন, প্রচুর কিছু রয়েছে। আর এবারে মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা উল্টো দিকে রয়েছে হচ্ছে ইমামবাড়া, এটা হচ্ছে নিজামাত ইমামবাড়া। এর ভেতরে আমাদের সাধারণ দর্শকদের জন্য প্রবেশ নিষেধ, কিন্তু আপনি বাইরের গেট অব্দি যেতে পারবেন। তো চলুন এবার আমরা ওদিকে যাই। হাজারদুয়ারির ঠিক উল্টো দিকেই রয়েছে নিজামাত ইমামবাড়া। এই ইমামবাড়া
মেন গেট দিয়ে ঢুকলেই বাঁদিকে চোখে পড়বে ওয়াশরুম রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আর রয়েছে প্রচুর পরিমাণে পানীয় জলের ব্যবস্থা। আর এই প্যালেসের সামনেই আপনারা পেয়ে যাবেন এরকম প্রচুর ফটোগ্রাফার দাদাদের, যারা কিন্তু এই প্যালেসটিকে নিয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে আপনাদেরকে বেশ কিছু ফটো তুলে দিতে পারেন, আর সেই ফটোগুলো কিন্তু আপনারা ইনস্ট্যান্ট হাতে পেয়েও যাবেন। এই যে ছোট্ট গম্বুজ অট্টালিকাটি আপনারা দেখছেন, এখানে মক্কার মাটি রাখা রয়েছে। তো হাজারদুয়ারি থেকে বেরিয়ে এখন ওই মোটামুটি 1:30 মতো বাজে। এখন আমরা খেতে ঢুকেছি। এখানে আমাদের যে রতনদা ছিল সে বললো যে এখানে খেয়ে নাও, কারণ এর আশেপাশে এর থেকে ভালো আর কিছু আমরা পাবো না। বাইরে প্রচণ্ড গরম, চুলফুল গুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এবার খেয়ে দে, আর বেশি জায়গা নেই, খেয়ে দে আর 1টা থেকে 2টো স্পট আমাদের বাকি রয়েছে। তো ওই 2টো দেখে আমাদের ফিরতে ফিরতে তাও বিকাল হয়ে যাবে। তো এখন দেখা যাক এখানে লাঞ্চের মেনুতে কি কি আছে। এই যে সমাধিটা আপনারা এখন দেখছেন, এটি হলো আজিমুন্নিসা বেগমের সমাধি। আজিমুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। আজিমুন্নিসা বেগমকে নিয়ে একটি সাংঘাতিক বাজে রটনা রয়েছে। এখানকার স্থানীয় লোক এবং গাইডদের মতে তিনি নাকি নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য বাচ্চাদের কলিজা খেতেন, এবং তার এই সমাধি করা হয়েছে সিঁড়ির নিচে তার পাপ স্খলনের জন্য। এখানকার সাধারণ মানুষেরা আরো মনে করেন যে তার স্বামী অর্থাৎ সুজাউদ্দিন খাঁ নাকি তাকে জ্যান্ত কবর দিয়েছিলেন, কিন্তু এই সমস্ত তথ্য সম্পূর্ণরূপে ভুল। এই সমস্ত কথার কোনো সত্যতা নেই এবং ইতিহাসের পাতায় কোথাও এর উল্লেখ নেই। তাই আমি এখানকার গাইডদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। এখানে শুধু চাষের জমি, মানে দূর দূরান্ত তক জাস্ট আর কিছু দেখা যাচ্ছে না, শুধু প্রথমটা চাষের জমি আর তারপরে রয়েছে জঙ্গল। আর এই সাইলেন্সটা ফিল করুন। আজিমুন্নিসা বেগমের সমাধি দেখার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান 1100 কবরস্থান দেখতে। মীর জাফর ও তার পরিবারের সমস্ত সদস্যদের কবর এই স্থানেই রয়েছে। এখানে ঢোকার সময় কিন্তু এন্ট্রি ফি রয়েছে, আর তার মূল্য হচ্ছে মাথাপিছু 10 টাকা। এখানে কিন্তু প্রত্যেকটা সমাধির ওপর নাম বা কোনটি কার সমাধি স্পষ্টভাবে উল্লেখ করা নেই, যদিও বা কয়েকটির ওপরে নাম লেখা রয়েছে, কিন্তু সেগুলি এতটাই অস্পষ্ট যে দূর থেকে ঠিকমতো পড়া বা বোঝা যাচ্ছে না। তাই এই স্থানটি ভালোভাবে ঘুরে দেখতে হলে আপনারা কিন্তু একটি গাইডের সাহায্য নিতে পারেন। ওনারা প্রত্যেকটা সমাধি খুব ভালোভাবে আপনাদেরকে বলে দেবে। এখন আপনারা সামনে যে বড় মতন সমাধিটি দেখতে পাচ্ছেন, সেটিই ছিল মীর জাফরের সমাধি। এই কবরস্থানটি আমার দেখা অন্যতম বড় একটা কবরস্থান। মেন গেট দিয়ে ঢোকার পরে যেদিকেই তাকাচ্ছিলাম চারিদিকে শুধু চোখে পড়ছিল কবর আর কবর। ছোট বড় নতুন পুরনো সমস্ত রকমের কবরই রয়েছে এই জায়গাটিতে। রাত্রিবেলা এলে পরে কিন্তু আপনার এখানে বেশ গা ছমছম করবে। কিরে 1100টা কবর গুনলি? না গুনিনি, তবে বলছে যখন নিশ্চয়ই আছে 1100 খানা কবর। এখন 1100 খানা কবর গুনতে বসলে তো হয়েছে, অনেক সময় বেরিয়ে যাবে। অবশ্য হ্যাঁ, জায়গাটা যতটা বড় ছিল তাতে 1100 কেন, ওখানে আরো অনেক বেশি কবর থাকাটাও কিছু অস্বাভাবিক নয়। তো আমরা এখন এসেছি জাফরগঞ্জ দেউরিতে। জাফরগঞ্জ দেউরি এখানকার স্থানীয় লোকেদের কাছে নামাখারাম দেউরি নামেও পরিচিত। বাংলার ইতিহাসে এই জাফরগঞ্জ দেউরির গুরুত্ব হচ্ছে অপরিসীম। তো এখানেই 1757 সালে 2রা জুলাই বাংলার যে শেষ নবাব সিরাজউদ্দৌলা তাকে হত্যা করা হয়। এইখানে এদের পেছনেই সম্ভবত মীর জাফরের বাড়ি ছিল, যেখানে আর কি ওই হত্যা করা হয়। তো মীর জাফরের বড় ছেলে মীর মিরান
তার অর্ডারে মানে তার আদেশে মোহাম্মদ আলী বেগ এখানে সিরাজকে হত্যা করে। তো এই তো শোনা যায় নাকি সিরাজকে 7 টুকরো বা 13 টুকরো করা হয়েছিল, তাকে ওইভাবে খুন করা হয়। আর সিরাজের সমাধি তো আপনাদেরকে গত ভিডিওতে দেখেছি আমরা খোশবাগে। তো আসলে এই জায়গাটা ভেতরে আর দেখার কিছু নেই, কিন্তু বাংলার ইতিহাসে এই জাফরগঞ্জের গুরুত্ব অপরিসীম। এই যে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলের ওপারেই হচ্ছে মির্জাফরের বাড়ি। তো যেটা আগে ট্যুরিস্টদের হয়তো ঢুকতে দিত, কিন্তু বর্তমানে ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ। এখানে একটা গেটও আছে, দেখাচ্ছি আপনাদের গেটটা। এখানে লেখা আছে যে প্রাইভেট রেসিডেন্স অফ নওয়াব সাইদ মির্জাফর, যেখানে বানা আছে। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটাই সম্ভবত মির্জাফরের বাড়ি ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো নসিপুর রাজবাড়ি। 1776 সালে রাজা দেবী সিংহ তৈরি করেছিলেন এই রাজবাড়িটিকে। ইটালিয়ান স্থাপত্য শিল্পে তৈরি এই রাজবাড়িটি হাজারদুয়ারির মতন দেখতে বলে তখনকার দিনে অনেকে মজা করে এটিকে হাজারদুয়ারির ছোট সংস্করণও বলতেন। 207 বছরের পুরনো এই রাজবাড়িটি কিন্তু এখন পুরোটাই মিউজিয়াম। আর মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটে নিতে হবে 20 টাকা দিয়ে। মিউজিয়ামের ভেতরে সব রকমের ফটো বা ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ। মিউজিয়ামের ভেতরে আপনি ঘুরে দেখে নিতে পারবেন অস্ত্রাগার, বিশ্রামাগার, চিত্রশালা, অদ্ভুত এক ধরনের আয়না যেখানে আপনি নিজের মুখ নিজে দেখতে পাবেন না। এছাড়াও তখনকার দিনে রাজবংশের সদস্যদের ব্যবহার করা বেশ কিছু পুরনো জিনিসপত্র। (1757 সালে বাবা দীপাবলি সিংহের সাথে দেবী সিংহ মুর্শিদাবাদ চলে আসেন আর তারপরে দেওয়ান রেজা খানের কাছে রাজস্ব বিভাগে কাজ শুরু করেন। প্রজাদের ওপর অকথ্য অত্যাচার করে কর তোলার জন্য বেশ নামডাক হয় দেবী সিংহের। আর তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেস্টিংস তাকে রাজা উপাধি দেন। এরপরে প্রজাদের ওপর এই অত্যাচারের বিরুদ্ধে 1783 সালে শুরু হয় রংপুর বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ। দেবী সিংহ ছিলেন অত্যাচারী রাজা। প্রজাদের উপর অকথ্য অত্যাচার করে তিনি কর আদায় করতেন, আর যেসব প্রজারা কর দিতে পারত না তাদের দেওয়া হতো ফাঁসি। রাজবাড়ির ভেতরে আজও রয়ে গেছে সেই ফাঁসি ঘর। ফাঁসি দেওয়ার পর তাদের দেহগুলো ভাসিয়ে দেওয়া হতো ভাগীরথীর জলে। গাড়িতে উঠে 2 মিনিট বসার জন্য নেই, গাড়িতে উঠে জাস্ট উঠলাম, আবার 2 পা যেতে না যেতেই আবার আমরা এখন এসে দাঁড়িয়ে পড়েছি জগৎ সেটের বাড়ির সামনে। তো চলুন এটা আবার ঘুরে দেখি। আর এই যে এটা হচ্ছে জগৎ সেটের বাড়ি। বাড়িটা জাস্ট দেখুন, মানে এখনকার আচ্ছা খাসা কলকাতার, আমরা সল্টলেককে বলি পশ এরিয়া, সেইখানকার বাড়িগুলোর তুলনায় এই বাড়িটা তো মানে আচ্ছা আচ্ছা বাড়িকে হার মানিয়ে দেবে। এরকম একটা বাড়ি বানাবি? এরকম একটা বাড়ি হ্যাঁ বানাতেই পারি। কত টাকা লেগেছিল বলতো এই বাড়িটা বানাতে? এনি আইডিয়া? এখনকার দিনে যদি এই বাড়িটা বানায় কত টাকা লাগতে পারে? এখনকার দিনে এই বাড়িটা মানে অতগুলো জিরোর হিসাব আমি রাখতে পারবো না। তো চলুন এবার বাড়িটার ভেতরে ঢোকা যাক আর দেখি কি আছে। এখানে ঢোকার আগে টিকিট রয়েছে। টিকিট কত করে নিল? 30 টাকা। আচ্ছা, এখানে ঢুকতে গেলে 30 টাকার একটা টিকিট রয়েছে, আর 6 বছরের ঊর্ধ্বে এখানে টিকিট লাগবে।
একটা উল্কাখণ্ড। তাছাড়া এই মিউজিয়ামের প্রায় 20 ফুট নিচে রয়েছে অস্ত্রাগার, যেখানে সেই সময়ের বহু পুরনো অস্ত্রশস্ত্র রয়েছে। এখানে সব জায়গাতেই এত হাঁটতে হয়, বিশাল হাঁপিয়ে গেছি। তাই জন্য দুজনে বাড়ি টাড়ি রেখে এসে এখানে বসে পড়েছি। বসে আমি একটা কোক নিয়েছি আর ও একটা স্পেশাল কফি অর্ডার দিয়েছে, সেটা হচ্ছে কিনা খেজুর গুড়ের তৈরি কফি। এখনো কফিটা হাতে আসেনি, তো এবার খেয়ে দেখতে হবে যে কেমন। এর আগে আমরা খাইনি খেজুর গুড়ের কফি। খেয়ে জানাচ্ছি যে খেজুর গুড়ের কফি কেমন খেতে হয়। আসুক আমার হাতে, তাও এসে গেছে সম্ভবত। আর দাঁড়ান, আমরা রিভিউ দিচ্ছি আপনাদেরকে খেজুর গুড়ের কফি খেয়ে কেমন লাগে। আর এটা নিশ্চয়ই রিভিউ দিতে হবে না কোক আর কেমন খেতে। ওই যে পেছনেও কফি নিয়ে চলে এসেছে, এখনো এক সিপও নেয়নি, তোকে দেখা যাচ্ছে না। বেশ গরম, ফু দিয়ে খা। কিন্তু গুড়ের স্মেল আছে, সত্যি গুড়ের একটা অসাধারণ স্মেল আছে। এটা খেতে সত্যি অন্যরকম, ভালো খেতে। হ্যাঁ একবার দেখি দে, আমি স্মেলটা কেমন দেখি। স্মেলটা দেখ, পুরো প্রপার গুড়েরই স্মেল করবি। আচ্ছা, আমরা কোক আর কফি খেতে খেতে কি চিয়ার্স করতে পারি? যে কোনো রকম পানীয় নিয়ে চিয়ার্স করা যায়, যদিও খাওয়া হয়ে গেছে তাও। স্টিল আমি আসছি না, হ্যাঁ এসছি। খেজুরের কফি, চিয়ার্স। কফি আর কোক চিয়ার্স করাই যায়। জগৎ শেঠের বাড়ি দেখার পরে আমরা এসে পৌঁছালাম কাঠগোলা বাগানে। মেন গেট দিয়ে ঢোকার পরেই চারিদিকে দেখা যায় 4টি ঘোড়া সওয়ার মূর্তি। ওনারা হলেন লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ ও ধনপদ। এনারা ছিলেন তখনকার দিনে ধনী বিজনেসম্যান। তাদেরই তৈরি করা এই কাঠগোলা বাগান। 1780 সালে 250 বিঘা জমির ওপর তৈরি হয়েছিল এই অট্টালিকা। শোনা যায় প্রতি রাতে এখানে বসতো জমজমাট জলসা। কলকাতা, লখনৌ বা দিল্লি থেকে আসতো নর্তকীরা। হীরা নামে এক নামকরা নর্তকী তখনকার দিনে বেশ নাম করেছিল। প্রতি রাতে উনি তার নৃত্য পরিদর্শন দেখিয়ে রোজগার করতেন 5000 টাকা। মির্জাফরের জামাতা মীর কাসেমের নির্দেশে 1763 সালে সপরিবারে জগৎ শেঠকে হত্যা করা হয়েছিল এই বাড়িতেই। তবে এই তথ্য নিয়ে কিন্তু আজও অনেক মতভেদ আছে। শোনা যায় পলাশির যুদ্ধের পরে ইংরেজরা তাদের লুট করা ধন সম্পত্তি এইখানেই ভাগ বাটোয়ারা করেছিল। তবে এখন এই অট্টালিকাটা কিন্তু পুরোটাই জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। ভেতরে আছে তখনকার দিনের ব্যবহৃত অনেক মূল্যবান জিনিসপত্র। এছাড়াও এই অট্টালিকার পরিধির মধ্যে রয়েছে সুন্দর একটি জৈন মন্দির, আছে একটি ছোট্ট চিড়িয়াখানা যার মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পাখি এবং বিভিন্ন প্রজাতির মাছ। এই কাঠগোলা বাগানের অন্যতম প্রধান আকর্ষণ হলো একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি একদিকে যেমন সংযুক্ত রয়েছে ভাগীরথী নদীর সাথে, অন্যদিকে এটি সংযুক্ত রয়েছে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত, যা কিনা এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। শোনা যায় জগৎ শেঠ ও তার পরিবারের লোকজনেরা এই সুড়ঙ্গ পথেই কিন্তু আসা যাওয়া করতেন। তবে এখন এই সুড়ঙ্গ মুখ কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। তবে আজও ভাগীরথী নদীতে জল বাড়লে সেই জল ঢুকে পড়ে এই সুড়ঙ্গ পথে। এরপর আমরা এসে পৌঁছাই মতিঝিল পার্কের পশ্চিম দিকে এক মসজিদে। এই হচ্ছে মসজিদে ঢোকার রাস্তা। এই মসজিদে ঢুকেই বাঁ দিকে রয়েছে একটি ইটের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ভেতরে কি আছে তা কিন্তু আজ অবধি কেউ জানে না। অনেকে বলেন এই স্ট্রাকচারের ভেতরে হয়তো গুপ্তধন রয়েছে, অনেকে বলে হয়তো এখানে অনেকের সমাধি রয়েছে, কিন্তু এর ভেতরে যে কি আছে তা আজ অবধি কেউ এখনো খুঁজে বার করতে পারেনি। এই মসজিদ প্রাঙ্গণেই রয়েছে ঘাসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খানের সমাধি। তার পাশেই যে সমাধিটি রয়েছে সেটি হচ্ছে একরামউদ্দৌলা। এই একরামউদ্দৌলা হলো আমিনা বেগমের ছোট ছেলে, অর্থাৎ সিরাজউদ্দৌলার ছোট ভাই, যাকে পরবর্তীকালে ঘাসেটি বেগম এবং নওয়াজিস মোহাম্মদ খান দত্তক নিয়েছিলেন। এখানে পাখির আওয়াজটা জাস্ট শুনুন। হ্যাঁ, সমাধির সামনে পেছনে একটা খুব সুন্দর ঝিল রয়েছে,
মানে এটাই হচ্ছে মতিঝিল। আর এর পাশেই আমি জানি না ঠিক কোথায়, তো যেখানে আর কি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আর একটা প্রপার্টি রয়েছে, মতিঝিল ট্যুরিজম প্রপার্টি। তো সেখানে একটা মতিঝিল পার্ক রয়েছে। তো আমাদের আজকে ঘোরা শেষ, এখন আমরা ওখানে যাব, ওখানে গিয়ে সন্ধ্যাটা আমরা আজকে ওখানেই কাটাবো, একটু চাটা খাবো, খেয়ে তারপর রাত্রিবেলা মানে তারপরে আমরা হোটেলে ফিরে যাব। নমস্কার, আমি তিতিরশা, আমি রিতম, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল তিতিরশার লাইফস্টাইল। আর আমরা এখন রয়েছি মুর্শিদাবাদে। আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করছি, আর সেই ভিডিওর মাধ্যমে আপনাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা দর্শনীয় স্থান দেখাচ্ছি। আর আমাদের ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর প্রচুর ঘোরাঘুরি করবেন।